মোদীর মঞ্চ আলো করে দল বদলুরা, বিজেপিকে কেন ভোট দেবে মানুষ, বললেন দিলীপ ঘোষ। ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস, শান্তনুকে কাজ করায় তুললেন মা দাদা। সন্দেশখালীর ছায়া, পূর্ব বর্ধমান জেলার জামালপুরে অতিষ্ঠ গ্রামবাসীরা। বড় জালিয়াতি, অচেনা ওয়েবসাইটে 1.5 লক্ষ টেট পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস। কৃষি দপ্তরের মেশিন পুরনো লোহার দরে বিক্রি, তৃণমূল নেতার স্ত্রীর কীর্তিতে ক্ষোভ কাটোয়ায়। চিকিৎসায় গাফিলতির জেরে ইকবালপুরে নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। আচমকা আইনজীবীকে এলো পাথারি কোপ, তুমুল উত্তেজনা রাজাবাজারে। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, 26 আগস্ট বর্ধমানে প্রশাসনিক বৈঠক। পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত শুরু। অবৈধভাবে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভারতে প্রবেশ করে 14 দিনের জেল হেফাজতে। পাখির চোখ, 2026 নির্বাচন, মহালয়ার আগে ফের বঙ্গে পদার্পণ মোদীর। মৃত্যুর 4 মাস পর কবর থেকে তোলা হলো গৃহবধূর মৃতদেহ। দক্ষিণ দিনাজপুরে যাত্রী তোলা নিয়ে রেষারেষি 2 গাড়ির সংঘর্ষে মৃত 1, আহত 12। প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন, সবকটা দল বদলু। শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ। আর কটা নাম বলবো, এরা বিজেপি। এদের দেখে মানুষ বিজেপি করতে আসবেন। এদের বিরুদ্ধেই তো বিজেপি লড়াই করেছিল, ফলে যা হবার তাই হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা কার্যত ফাঁকা। কে বলছেন? বলছেন সেই দিলীপ ঘোষ, যিনি রাজ্য সভাপতি হিসেবে বিজেপিকে লোকসভা এবং বিধানসভায় সবচেয়ে বড় সাফল্য দিয়েছিলেন। রবিশঙ্করজির আশ্রম থেকে ঘুরে আসার পর অকপট দিলীপ রাজনীতিটা যে কারোর দয়ায় করেন না, স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছিলেন। প্রধানমন্ত্রীর সভায় সদস্য সমর্থকদের সংখ্যা দেখে অবাক দিলীপ। বললেন, প্রধানমন্ত্রীর সভায় এত কম লোক, আমরা মিছিল মিটিং করলে তো এর চেয়ে বেশি লোক হয়। প্রধানমন্ত্রীর সভায় যে 5,000 লোক হবে তা তো ভাবাই যায় না। দর্শকদের ছবি দেখছিলাম, সব গল্প করছে, সেই জোশটাই নেই। এভাবে হয় নাকি? 26-এ কিছু আশা দেখছেন? দিলীপের জবাব, খুব খারাপ, খুব খারাপ। লড়াইটা হলো 21-এর আসন ধরে রাখার লড়াই, সেটাই এখন দুরস্ত লাগছে। দিলীপ বুঝিয়ে দিয়েছেন, এই বিজেপিকে নিয়ে মোটেই কোনো স্বপ্ন দেখছেন না কর্মী সমর্থকেরা। বিজেপির মধ্যে ঝগড়া এবং স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও মিথ্যাচার করে জটিলতা তৈরি করেছে বিজেপি। কিছু মানুষকে অল্প দিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য ভুল বুঝিয়ে রাখা যায় না। সেটাই দেখা গেল মতুয়া ঠাকুরবাড়িতে। বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তারই গর্ভধারিণী মা এবং বড় দাদা। ঠাকুরবাড়ি করায়ত্ত করতে চাইছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সাংবাদিক বৈঠক করে মা ছবিরানী ঠাকুর এবং দাদা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের অভিযোগ, নিজের স্বার্থসিদ্ধির জন্য মাকেও হেনস্থা করতে ছাড়ছেন না শান্তনু। এই অবস্থায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তাদের পাশে দাঁড়িয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ঠাকুরবাড়ির অভিভাবক মমতা বালা ঠাকুর, বড়মার পর তাকে সবাই মানে, ফলে তার সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদের যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। অভিযোগ, বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর এখন মা দাদা কাউকেই মানছেন না। ঠাকুরবাড়ির প্রাক্তনীদের আন্দোলন সংগ্রামের কথা কিছুই মানতে চাইছেন না। ঠাকুরবাড়ির ঐতিহ্যকেও অস্বীকার করতে চাইছেন। এতদিন বনগাঁর মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করত, এখন নিজের মা এবং দাদাও একই অভিযোগ আনলেন। এদিকে তৃণমূল নেতার অত্যাচারের বিরুদ্ধে এবার একজোট গ্রামবাসীরা, প্রতিরোধে এক কাট্টা। সন্দেশখালীর ছায়া এবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। সন্দেশখালীর শাহজাহানের প্রতিচ্ছবি যেন জামালপুরে ফিরোজ শেখ। শেখ শাহজাহানের প্রতিচ্ছবি এবার জামালপুরে শেখ ফিরোজের মধ্যে। তৃণমূল নেতার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীরা। সন্দেশখালীর ছায়া এবার জামালপুরে। শেখ শাহজাহানের মতো সন্ত্রাস, অত্যাচার, জুলুমবাজি করার অভিযোগ উঠল জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে। জামালপুরে বেরুগ্রাম অঞ্চলের মানুষজন রবিবার সরব হয়েছেন এই তৃণমূল নেতার অত্যাচারে। তাদের অভিযোগ, এই তৃণমূল নেতা নিজেকে বিভিন্ন সাংসদ, এমএলএ এবং মন্ত্রীর ঘনিষ্ঠ বলে এলাকায় প্রভাব দেখাতে শুরু করেছেন। তার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে না। গোটা ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল জামালপুরের রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের এই প্রভাবশালী নেতার বাড়ি জামালপুরের বেরুগ্রাম এলাকার চখনজাতি গ্রামে। এলাকার মানুষজন জানিয়েছেন, শেখ ফিরোজ কোনো বড় মাপের নেতা নয়, তবে তার স্ত্রী 2008 সাল থেকে একটানা পঞ্চায়েত প্রধান। তাদের অভিযোগ, স্ত্রী পঞ্চায়েতের প্রধান হওয়ার পর থেকে তিনি বেরুগ্রাম অঞ্চলের বেতাব বাদশা মনে করেন নিজেকে। তার বিরুদ্ধে এবার সন্দেশখালীর মতন আন্দোলন শুরু করে দিয়েছেন এলাকাবাসী। তৃণমূল কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে অভিযোগ, একাধিক অসৎ পথে এই নেতা টাকা কামিয়ে নিজেকে বেতাব বাদশা মনে করছেন।
লুটপাট, হুমকি, মসজিদের অর্থ হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও শেখ ফিরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ সাহাবুদ্দিন। ইতিমধ্যেই চখনজাদি, বেরুগ্রাম সহ একাধিক এলাকার মানুষজন একত্রিত হয়ে এই বেতাব বাদশার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে। 2022 সালের টেট পরীক্ষার অন্তত 1.5 লক্ষাধিক প্রার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, একটি অচেনা ওয়েবসাইটে পরীক্ষার্থীদের টেট পাশের শংসাপত্র পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে 2022 সালের টেট পরীক্ষায় কতজন পাশ করেছেন সেই তালিকাও প্রকাশিত হয়েছে। ফলে পরীক্ষার্থীদের প্রশ্ন, সরকারি নথি যদি এতটাই গোপনীয় হয় তবে তা ফাঁস হলো কি করে? বড়সড় জালিয়াতির গন্ধ পাচ্ছেন চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে, এক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর দিলেই অনায়াসে ডাউনলোড করা যাচ্ছে টেট পাশের শংসাপত্র, অথচ সেখানে কোনো সরকারি স্ট্যাম্প নেই। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, এভাবে তথ্য ফাঁস হওয়া মানেই দুর্নীতির বড়সড় চক্র কাজ করছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে তারা এই বিষয়ে কিছুই জানে না। এক আধিকারিক বলেন, আমাদের কাছে কোনো তথ্য নেই। যদি সত্যি অভিযোগ প্রমাণিত হয় এফআইআর করা হবে এবং সাইবার ক্রাইমে জানানো হবে। উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারিতে টেটের ফল প্রকাশিত হলেও প্রার্থীদের তালিকা সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়নি। অথচ রবিবারেই এক ব্যক্তির প্রোফাইলে সেই তালিকা দেখা গিয়েছে। সরকারি গোপন তথ্য বাইরে ফাঁস হওয়াতেই জটিলতা বেড়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সরকারি অনুদানের পাট জমি নিড়ানোর মেশিন বিক্রি করে দেওয়া ঘিরে তীব্র চাঞ্চল্য। কৃষি দপ্তর থেকে চাষিদের দেওয়ার জন্য 1 ডজনেরও বেশি মেশিন স্থানীয় তৃণমূল নেতা কুরবান মির্ধা বাড়িতে নিয়ে গিয়েছিলেন। 1 বছর কেটে গেলেও সে মেশিন চাষিদের হাতে পৌঁছয়নি। অভিযোগ, রবিবার তার স্ত্রী ওই মেশিনগুলি ভাঙারি ব্যবসায়ীর কাছে পুরনো লোহার দরে বিক্রি করে দেন। ঘটনাটি হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সাগরপুর গ্রামে। জানা গিয়েছে, শ্রীবাটি পঞ্চায়েত এলাকার ব্যবসায়ী জাকির শেখের বাইকের ঝুড়িতে হলুদ রং করা একাধিক ক্রাইসফ নেল উইডার মেশিন দেখে সন্দেহ হয় গ্রামের মানুষদের। চাপ প্রয়োগ করতে জাকির জানান, এগুলি কুরবান মির্ধার বাড়ি থেকে 25 টাকা কেজি দরে কিনেছেন। মুহূর্তে এলাকায় শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছলে কুরবানকে ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তার দাবি, আমার স্ত্রী ভুল করে বিক্রি করে দিয়েছে। তবে প্রশ্ন উঠছে, এতদিন কেন এই মেশিন কৃষকদের হাতে দেওয়া হয়নি? কুরবানের যুক্তি, এখানে পাট চাষ তেমন হয় না, পরে দেওয়ার কথা ছিল। ধান রাখার জন্য মেশিনগুলো গোডাউনে রাখা ছিল। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে মেশিন বাজেয়াপ্ত করেছে। কুরবান মির্ধা এবং জাকির শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ, যদিও বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী। এবার অভিযুক্ত ইকবালপুরের ওই নার্সিং হোমের বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তাকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কমিশনের দেওয়া 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছেন অভিযোগকারিণী অলকা রায়। পেটে অসম্ভব ব্যথা নিয়ে ইকবালপুরের এক নার্সিং হোমে অন্তঃসত্ত্বা মহিলা চিকিৎসা করাতে গেলে তাকে আরএমও সেজে ইঞ্জেকশন দেন চিকিৎসকের সহকারী। অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি ডাক্তারের প্রেসক্রিপশন প্যাডে কিছু ওষুধের নামও লিখে দেন। অলকা নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরতেই তার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরেই তিনি স্বাস্থ্য কমিশনের কাছে গত 6 আগস্ট অভিযোগ দায়ের করেন। কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলাকেও ইঞ্জেকশন দেওয়ার জন্যই তার গর্ভপাত হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আপাতত ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দেওয়া হয়। কমিশনের চেয়ারপারসন জানিয়েছেন, বর্তমানে নার্সিংহোমে নতুন রোগী নেওয়া বন্ধ হয়েছে। যদিও এতে আর্থিক ক্ষতি হওয়ায় মেডিকেল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কমিশনের কাছে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে। কিন্তু স্বাস্থ্য অধিকর্তার রিপোর্ট না মেলা পর্যন্ত নার্সিংহোম খোলার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। 8 সেপ্টেম্বর পর্যন্ত নার্সিংহোম বন্ধ থাকবে। আগামী মাসে রিভিউ পিটিশন শোনার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার 26 আগস্ট তিনি পৌঁছবেন বর্ধমানে। সেখানে 2 বর্ধমান জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সরাসরি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সভার জন্য বর্তমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা ওই মাঠ ঘুরে দেখেছে। প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন 2 জেলার আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি এবং কর্মাধ্যক্ষরা। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাসও করতে পারেন। তবে বড় চ্যালেঞ্জ আবহাওয়া। টানা বৃষ্টিতে রাস্তার ঘাটের বেহাল দশা মেরামতির কাজ শুরু হয়েছে, যাতে মুখ্যমন্ত্রীর যাত্রাপথ নির্বিঘ্ন থাকে। সভা শেষে মুখ্যমন্ত্রী জিটি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন বলেও প্রশাসন সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী সফর ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলা জুড়ে।
পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও মিলবে নাম নথিভুক্তির সুযোগ। শ্রম দপ্তরের পোর্টালের পাশাপাশি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত। শনিবারই জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত শ্রমশ্রী প্রকল্পের অধীনে ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকরা এককালীন 5,000 টাকা বাড়ি ফেরার খরচ বাবদ পাবে। বিকল্প কাজ না পাওয়া পর্যন্ত মাসিক 5,000 টাকা ভাতা দেওয়া হবে। এর জন্য আলাদা একটি পোর্টাল চালু হয়েছে, যেখানে এদিন থেকে অনলাইনে নাম নথিভুক্তির কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে মুখ্য সচিব জানিয়েছেন, শুধু ভাতাই নয়, শ্রমিকদের ক্ষমতা অনুযায়ী বিকল্প কাজের সুযোগ খুঁজে বের করাও জেলা প্রশাসনের দায়িত্ব। কে কোন কাজে পারদর্শী তা চিহ্নিত করে দ্রুত পুনর্বাসনের পদক্ষেপ নিতে হবে। এদিন নবান্ন সূত্রে খবর, চলতি মাসের মধ্যে শ্রম দপ্তরকে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কতজন শ্রমিক এখনো পর্যন্ত রাজ্যে ফিরে এসেছেন, কতজন বিকল্প কাজে যুক্ত হয়েছে, কতজনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, সব তথ্যই ওই রিপোর্টে স্পষ্ট করতে হবে। রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এখন মূল লক্ষ্য বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাটে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আরিফুর জামান। শনিবার রাতে স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি। বাড়ি বাংলাদেশের নেহাল পাহাড়িতে। বিএসএফ তাকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত জানান, হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আত্মগোপনী ছিলেন তিনি। নিজের প্রাণ বাঁচাতে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কর্মকর্তা দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে কোনো বৈধ কাগজপত্র বা ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এরপর রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে ধৃত আরিফুর জামানকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ঘটনায় সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, ধৃত ব্যক্তি বাংলাদেশ পুলিশ বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত ছিলেন। তবে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দেশ ছেড়ে আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ। এখন তিনি আইসি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন। রবিবারের সন্ধ্যায় খাস কলকাতায় রাজাবাজারে ভয়ঙ্কর কাণ্ড। আইনজীবীকে এলোপাথারি কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। আইনজীবীকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে, সেখানেই শুরু হয়েছে চিকিৎসা। কিন্তু কেন এই হামলা তা এখনো অজানা। জানা গেছে, রাজাবাজারেরই বাসিন্দা মজিদ আক্তার নামে ওই যুবক। তিনি পেশায় আইনজীবী, ইঞ্জিনিয়ার। অন্যান্য দিনের মতোই এদিন রাত 9:15 নাগাদ খাবার কিনতে বেরিয়েছিলেন তিনি। বাড়িতে ঢোকার সময় গেটের কাছে আচমকাই 4 থেকে 5 জন তার উপর চড়াও হয়। সঙ্গে থাকা অস্ত্র দিয়ে এলো পাথারি কোপানো হয় তাকে। হামলায় মসজিদের ঘাড়, হাত এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা ছুটে যেতেই আক্রমণকারীরা চম্পট দেয়। তড়িঘড়ি স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মসজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এনআরএস হাসপাতালে শুরু হয়েছে তার চিকিৎসা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় আমার স্ট্রিট থানার পুলিশ। কিন্তু কেন এই হামলা জানতে শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয়। তারপরে দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তে নিয়ে যাওয়া হয়। কবর থেকে দেহ ওঠানোর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয়েছে। উল্লেখ করা যেতেই পারে, গত 29 এপ্রিল 2025 তারিখে রঘুনাথগঞ্জের তেঘরি এলাকায় ফতেমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সে সময় মহিলার মৃত্যুর ঘটনায় তারই স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন মৃতার বাবার বাড়ির লোকজন। গৃহবধূকে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তারা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন। অবশেষে রঘুনাথগঞ্জে বধূর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 4 মাস পর দেহ উঠিয়ে দ্বিতীয়বারে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। রবিবার সকাল সকাল দেহ এবং ওঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মৃতদেহ ওঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রচুর মানুষের ভিড় জমে। অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়েই দেহ কবর থেকে তোলা হয়। কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কড়া পুলিশের প্রহরার মধ্যে মৃতদেহ তুলে নিয়ে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কে কত যাত্রী নিতে পারে? যাত্রী তোলা নিয়ে বাসের মধ্যে রেষারেষির ঘটনা নতুন নয়। প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায়। রবিবার তেমনই যাত্রী তোলা নিয়ে 2 সাফারি গাড়ির রেষারেষির জেরে বেঘরে প্রাণ গেল এক কন্ডাক্টরের। জখম হয়েছেন একাধিক যাত্রী। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে। জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে বালুরঘাটের দিকে সাফারি গাড়ি দুটি আসছিল। দুটি গাড়িতেই যাত্রীরা ছিলেন। কুমারগঞ্জের বড়মা মোড়ের কাছে গাড়ি দুটি রেষারেষি শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অত্যন্ত দ্রুত গতিতে চলছে শুরু করে গাড়ি দুটি। যাত্রী তোলার জন্য রেষারেষি শুরু হয়, কে কার আগে গিয়ে যাত্রী নেবে তাই নিয়েই চলছিল লড়াই। এর ফলে একটি গাড়ির সঙ্গে অন্য গাড়ির ধাক্কা লাগে, নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজুলিতে গিয়ে পড়ে একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা কন্ডাক্টরের। দুর্ঘটনায় দুই গাড়ির অনেক যাত্রী জখম হয়েছেন, প্রায় 12 জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরে স্থানীয়রাই ছুটে এসে আহতদের উদ্ধার করে। পাশাপাশি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুমারগঞ্জ থানার পুলিশ। নয়নজুলিতে পড়ে যাওয়া গাড়িটিকে উদ্ধার করা হয়, মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটল সবটাই জানতে তদন্ত করছে পুলিশ। খবর আজকের মতন এই পর্যন্ত। All খবরগুলো content on আপনার this কেমন channel লাগলো is অবশ্যই for কমেন্ট করে educational জানাবেন। and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.